ফের কলকাতায় আগ্নেয়াস্ত্র উদ্ধার। আনন্দপুরে নোনাডাঙ্গা থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। কলকাতা পুলিশের এসটিএফ এর টিম আগ্নেয়াস্ত্র সহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। আনন্দপুরের নোনাডাঙ্গা থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। প্রতিনিধি রৌনক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রৌনক, প্রথমেই যে প্রশ্নটা সামনে আসছে, কোন সূত্র ধরে এই গ্রেফতারি? দেখা একেবারেই কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের কাছে গোপন সূত্রে খবর ছিল এবং ঠিক এই জায়গাতে আনন্দপুর নোনাডাঙ্গা অঞ্চল আজ 12টার সময় তারা এসে এই দুজন ব্যক্তি, একজন ময়না মাঝি, একজন আজিজ মোল্লা, তাদের দুজনকে ডিটেন করে। তারপরে তাদেরকে তল্লাশি অভিযান চালিয়ে আজিজ মোল্লার কাছ থেকে 10টি ইম্প্রোভাইজ সিঙ্গেল শাটার অর্থাৎ অত্যাধুনিক সিঙ্গেল শাটার এবং এই ময়না মাঝি তার কাছ থেকে একটি, মোট 11টি অত্যাধুনিক সিঙ্গেল শাটার বন্দুক উদ্ধার করেছে এবং ইতিমধ্যে সিজার লিস্টের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। দুজনকেই কিন্তু অস্ত্র আইনে মামলা রুজু করে গ্রেফতার করলো কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। আগামীকাল তাদেরকে আদালতে তোলা হবে। সেক্ষেত্রে আজ 12টায় যখন তাদেরকে দেখে সন্দেহ হয়, স্পেশাল টাস্ক ফোর্সের তরফে তাদেরকে ডিটেন করা হয়, জিজ্ঞাসাবাদ করা হয় এবং তারপরই কিন্তু প্রায় 6 ঘন্টা অতিক্রান্ত এখানে যে তল্লাশি অভিযান, সেখান থেকে প্রায় 11টি সিঙ্গেল শাটার বন্দুক পাওয়া যায়, যেগুলো কিন্তু পুরোপুরিভাবেই বেআইনি বলেই মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। আদতে তাদের কি ছক ছিল, তারা কি মিডিল ম্যান, যেটা জানা যাচ্ছে যে তারা হয়তো এই অস্ত্র কারবারি পাচার করতো অন্য জায়গায় এবং কোথায় সেটা পাচার করতো, এর আগে ওই অস্ত্র কারবার পাচারের সঙ্গে তারা যুক্ত ছিল কিনা, এই ধরনের বিষয় আগেও তারা ঘটিয়েছে কিনা, গোটা বিষয়টি কিন্তু তদন্ত সাপেক্ষ। শুধু তাই নয়, এদের সঙ্গে অন্য কোনো ব্যক্তির যোগ রয়েছে কিনা, বা যে বেআইনি অস্ত্র ভান্ডার, কিছুদিন আগেও এসটিএফ এর তরফ থেকে উড়িষ্যায় গিয়ে একটা বেআইনি অস্ত্র ভান্ডারে তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার করা বিপুল পরিমাণ অস্ত্র, সেক্ষেত্রে এই বেআইনি যে অস্ত্র কারখানাগুলি রয়েছে তার সঙ্গে সরাসরি যোগ রয়েছে কিনা এই দুজন গ্রেফতার হওয়া ব্যক্তির, এই বিষয়গুলিকে কিন্তু সামনে রেখে তারা তদন্ত করছে এবং ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল তাদেরকে আদালতে তোলা হবে এবং হেফাজতে নিয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে যে আদতে এই অস্ত্র কারবারির সঙ্গে তারা এই যে ধৃত মহিলার ব্যাগে আগ্নেয়াস্ত্র, ফোন, টাকা পাওয়া গেছে, এই ধৃতদের পরিচয় কি, তাদের জীবিকা কি জানা যাচ্ছে, কি অভিসন্ধি ছিল? দেখো, যে আজিজ মোল্লা তিনি আদতে হুগলির বাসিন্দা এবং ময়না মাঝি তিনি বর্ধমানের বাসিন্দা। দুজনের কাছ থেকেই এই মূলত ময়না মাঝির কাছ থেকে 2টি ট্রেনের টিকিট পাওয়া গেছে, অর্থাৎ তিনি কোথা থেকে আসছিলেন বা আদতে এসে তারা কলকাতায় শেল্টার নিয়েছিল কিনা, এই বিষয়টিও কিন্তু তদন্তকারী আধিকারিকদের নজরে রয়েছে এবং প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে অস্ত্র পাচারকারী হিসাবেই কিন্তু এই দুজন কাজ করত, অর্থাৎ এর আগেও শহর কলকাতায় কোনো রকমভাবে তারা অস্ত্র পাচার করেছে কিনা বা অস্ত্র পাচার করে থাকলেও কোথায় কোথায় সেই অস্ত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এই বিষয়গুলো কিন্তু তদন্তকারীদের নজরে রয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করার পরই কিন্তু এই বিষয়গুলো খোলসা হবে। শুধু তাই নয়, এর থেকেও বড় যে বিষয়টি, যে সরাসরি কোনো বেআইনি অস্ত্র কারখানার সঙ্গে তারা যুক্ত ছিল কিনা, এই বিষয়টি কিন্তু খতিয়ে দেখছে এসটিএফ এর আধিকারিকরা। বেশ। অন্যদিকে ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় মৃত বাংলার যুবক। ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বাংলার যুবকের। মৃত আলিপুরদুয়ারের যুবক শুভঙ্কর রায়। ওড়িশার কটকের কাছে বেলাইন হয়ে যায় ট্রেন দুর্ঘটনায় বেঙ্গালুরু কামাখ্যা এক্সপ্রেস এবং এই ঘটনায় ওড়িশার ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বাংলার যুবকের। ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় মৃত আলিপুরদুয়ারের যুবক শুভঙ্কর রায়। প্রতিনিধি রাজকুমার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রাজকুমার, ওড়িশার ট্রেন দুর্ঘটনা এবং সেখানে বাংলার যুবক মৃত, কি জানা যাচ্ছে? দেখো প্রিয়াঙ্কা, আমরা এখন সেই পরিবারের বাড়িতে সেই বাড়িতেই আছি। আলিপুরদুয়ার পুরসভার যে 4 নম্বর ওয়ার্ডের যে নেতাজি রোড মধ্যপাড়া এলাকা, সেই মধ্যপাড়া এলাকাতেই শুভঙ্করের বাড়ি। একটি টিনের বাড়ি শুভঙ্করদের এবং যেটা জানা যাচ্ছে যে শুভঙ্করের যে মা, সেই শুভঙ্করের মায়ের চিকিৎসার জন্য ওরা ব্যাঙ্গালোরে যেত এবং এই নিয়ে তারা 3বার গেল, এবারও গিয়েছিল। ফেরার পথেই দুর্ঘটনার কবলে পড়ে এবং গতকাল রাত 12টার নাগাদ কিন্তু এই পরিবারের সঙ্গে কিন্তু তার যে শুভঙ্করের মা, সেই মায়ের কথা হয়েছিল। সেই সময়ই অ্যাক্সিডেন্টের পর শুভঙ্করের খোঁজ পাচ্ছিলেন না তার মা বলে এখানে জানিয়েছে টেলিফোনে। এই মুহূর্তে এই বাড়িতে কিন্তু শুভঙ্করের যে কাকা এবং পিসি রয়েছে, ফলে এই যে একমাত্র যে শুভঙ্কর 22 বছরের এই ছেলে, সে কাজ করে অত্যন্ত কষ্ট করে কিন্তু এই পরিবার চালাতো। ফলে স্বাভাবিকভাবেই এই ছেলেকে হারিয়ে কিন্তু কার্যত গোটা পরিবার দিশেহারা।
ইতিমধ্যেই এখানে আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান বাবলু কর, আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল এবং পুলিশ এবং রেলের কর্তারা এই বাড়িতে এসছে। বাড়িতে ভিড় লেগেছে, প্রতিবেশীরাও হা হুতাশ করছে। তার কারণ হচ্ছে শোকের ছায়া সেই পরিবারে একেবারেই। রাজকুমার, বেলাইন আপ কামাখ্যা এক্সপ্রেস দুর্ঘটনায় বেঙ্গালুরু কামাখ্যা এক্সপ্রেস ওড়িশার কটকের কাছে বেলাইন হয়ে যায় ট্রেনটি। বেলাইন হয় 11টি বগি এবং এই ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বাংলার যুবকের। আরও একবার আপনাদেরকে জানাবো, ওড়িশার ট্রেন দুর্ঘটনায় বেঙ্গালুরু কামাখ্যা এক্সপ্রেস, বেলাইন আপ কামাখ্যা এক্সপ্রেস দুর্ঘটনায় বেঙ্গালুরু কামাখ্যা এক্সপ্রেসের 11টি বগি বেলাইন হয়ে যায়। ওড়িশার কটকের কাছে এই দুর্ঘটনা ঘটে। আবারও রেলের যাত্রী সুরক্ষা প্রশ্নের মুখে। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, ওড়িশার ট্রেন দুর্ঘটনা, যেখানে 11টি বগি বেলাইন হয়ে যায় এবং তারপরেই যাত্রীদের উদ্ধার কাজ চলে একেবারে যুদ্ধকালীন তৎপরতায়। ওড়িশার কটকের কাছে বেলাইন ট্রেন দুর্ঘটনায় বেঙ্গালুরু কামাখ্যা এক্সপ্রেস। আর অন্যদিকে আমরা যদি একটু ওয়েদারের দিকে নজর রাখি, চরম গরমের নাভিশ্বাস পরিস্থিতি। মার্চের শেষেই দক্ষিণবঙ্গে তীব্র গরম, 3 জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। মঙ্গলবার থেকে তাপমাত্রা সামান্য কমতে পারে। 4 এবং 5 এপ্রিল পশ্চিমের কয়েক জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। সারা বাংলার কোনো জেলাতেই বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। খালি প্রথম দিন আপনার উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং এই 2 জেলাতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 31 তারিখ থেকে শুরু করে 3 তারিখ পর্যন্ত এই কদিন পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, প্রধানত শুষ্ক আবহাওয়া। আর 4 তারিখে পশ্চিমের কয়েকটা জেলা 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। 5 তারিখেও আপনার কয়েকটা জেলাতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। তীব্র গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ। প্রাথমিক স্কুলের সময় বদলের ভাবনা। জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানদের মতামত চাইল পর্ষদ। মার্চের শেষেই আমরা দেখছি দক্ষিণবঙ্গে একেবারে চরম গরম, তাতে নাজেহাল দক্ষিণবঙ্গ। গরম বাড়ছে আর একটু এদিক ওদিক হলেই বাচ্চাদের শরীর খারাপের একটা সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে। গরমে শিশুর যত্ন নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ। শুনুন। একটা বাচ্চার কিন্তু শরীরে জলের রিজার্ভটা আমাদের বড়দের তুলনায় যদি আমি প্রপোর্শনালি দেখি সেটা একটু কম। ঘেমে খুব তাড়াতাড়ি তাদের জল শুকিয়ে যেতে পারে। তাহলে শুধু জল বলে নয়, পারলে একটু ওআরএস এর জল, নুন চিনির যে জল সেটা, কিন্তু সেক্ষেত্রে মনে রাখতে হবে নুনের মাত্রা অতিরিক্ত হওয়া কিন্তু ভালো নয়। একদম সকাল অথবা একদম বিকাল, যদি বাচ্চাকে বার করতেই হয় এই দুটো টাইমে বার করবো। ঘরের মধ্যে থেকেও কিন্তু সে হিট ওয়েভে এফেক্টেড হতে পারে। বাচ্চাকে আপনি এসিতে রাখতে পারেন, কিন্তু সেটা সলিউশন নয়। তার বদলে সারাদিনে একাধিকবার গা মুছিয়ে দিচ্ছেন, স্নান করলেও আপত্তি নেই। জামা কাপড় হওয়া উচিত লাইট কালার্স এবং অবশ্যই পিওর কটন। রসালো যে খাবার দাবার গুলো, যে ফল সিজনাল ফ্রুটস, সেটা যেন ঠিক মতো খেতে পারে। গ্রিন ভেজিটেবলস যেগুলো বলে, সেগুলো যেন খাদ্যাভ্যাসের মধ্যে থাকে। যদি স্কুলে যাচ্ছি, প্রচুর জল এবং প্রচুর হাওয়া, এটা যদি ঠিকঠাক রাখা যায় তাহলে একটু বেটার। যদি কোনো কারণে গরমে বেশি কষ্ট হচ্ছে, তাহলে একটা ভিজা কাপড় রাখুন। সেই ভিজা কাপড়ে নাক মুখটা অন্তত জড়িয়ে রাখা যায় এবং কন্টিনিউয়াসলি বারবার সেই কাপড়টাকে ভিজিয়ে নেওয়া, যাতে শরীরটা ঠান্ডা থাকে। শিশুদেরকে কিভাবে ঠিক রাখা যাবে আপনারা শুনলেন ডাক্তারের মতামত। অন্যদিকে প্রচন্ড গরমে কিন্তু পুড়ছে পুরুলিয়া, আর অতিষ্ঠ বন্যপ্রাণ। পুরুলিয়ার মিনি জু, সেখানে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। খাবার তালিকায় পরিবর্তন আনা হচ্ছে তাদের কথা ভেবে তরমুজ, ভেজানো ছোলা, পাকা কলা, শশা সহ বিভিন্ন শাকসবজি, ফল রাখা হচ্ছে জুতে। মাঝে মাঝে দেওয়া হচ্ছে ওআরএসও। তাপ থেকে বাঁচতে খড়ের ছাউনির ব্যবস্থা করা হয়েছে। পশু চিকিৎসকদের পরামর্শ নিচ্ছে বন দফতর। ফুড মেনুতে তরমুজ দেওয়া হয়, তারপর শসা দেওয়া হয়, যেটা জল জাতীয় জিনিস, যেটা খেলে একটু তৃপ্তি পায়, ঠান্ডা জাতীয় জিনিস খাবার দেওয়া হয়। জলের পাত্র দেওয়া হয়, আমাদের ইনক্লোজারের উপরে খড় দেওয়া হয়, যেন ওরা সেফটি থাকে। তাদের জন্য আমাদের খেয়াল রাখতে হয়।
যেখানে এই প্রচণ্ড দাবদাহে মানে আভাস আমরা পেয়েছি, আমরা তার পূর্ব থেকেই আমাদের ক্যাপটিভ অ্যানিমেলদের জন্য আমরা 3 বেলা ওআরএস তাদেরকে খাওয়ানো হচ্ছে, রেগুলার ডাক্তার বাবুদের মারফত তাদেরকে ট্রিটমেন্ট করা হচ্ছে, যে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। তাদের খাদ্যাভাসেরও খানিকটা চেঞ্জ ডাক্তারবাবুরা করেছেন, যেটা চলছে অলরেডি। যেমন তাদের খাবারের মধ্যে কিছু রসালো খাবার, তরমুজ, শশা, এসব কিছু ফল তাদেরকে নিয়মিত দেওয়া হচ্ছে। যে সমস্ত এনক্লোজারগুলো রয়েছে যেখানে ক্যাপটিভ অ্যানিমেলরা রয়েছে, সেগুলোতে কিছু শেডের ব্যবস্থা, যেরকম থ্যাচ দিয়ে কিছু সেট করা হচ্ছে, সেগুলো ঢেকে দেওয়া হচ্ছে। এটা একটা এনক্লোজারে তাদেরকে একটা স্প্রিংকলার লাগানো, সেখানে ময়েস্টের অবস্থা মানে ঠিক সিচুয়েশন আনা, তো ইত্যাদি এই সমস্তগুলো নেওয়া হচ্ছে।